আমাদের মধ্যে অনেকেই কলকাতায় বাস করি না, আবার অনেকেই আছেন যারা খাস কলকাতায় বাস করেও নিউ টাউনের মধ্যে যে এত সুন্দর সুন্দর দেখার জায়গা আছে সেগুলো মিস করে। বংশনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনাদের জানিয়ে রাখা ভালো, আজকের এই ভিডিওটা টোটাল 3টে পার্টে বিভক্ত। যেহেতু নিউ টাউনে অবস্থিত শুধুমাত্র ইকো পার্ক সম্পর্কে নয়, ইকো পার্ক সহ আরো অন্যান্য অনেক জায়গা সম্পর্কে আপনাদেরকে তথ্য দেব, সেই সাথে আপনাদেরকে জানাবো প্রত্যেকটা দর্শনীয় স্থানের পুরনো ইতিহাস সম্পর্কে। থাকবে ওপেনিং এবং ক্লোজ টাইমিং, এবং সেই প্রত্যেকটা দর্শনীয় স্থানগুলোতে আপনারা কিভাবে সহজে পৌঁছাবেন টোটাল ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে। তাহলে চলুন আপনাদের আদরের তন্নি রানীর সাথে প্রথম পার্টটা ভিডিওর শুরু করা যাক। ভিডিওর শুরুটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আমরা প্রথম দিনকে চলে এসেছিলাম কলকাতার নিউ টাউনে অবস্থিত ইকো পার্কে। পশ্চিমবঙ্গের নিউ টাউন শহরের অ্যাকশন এরিয়া 2 এলাকায় মেজর আর্টেরিয়াল রোডের পাশেই রয়েছে এই সুবিস্তৃত পার্কটি। প্রায় 480 একর জমি নিয়ে তৈরি এই পার্কটি 29 ডিসেম্বর 2012 সালে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উদ্বোধন করা হয়। পার্কটা এতটা বিশাল আয়তনের জন্য এখানে ঢোকার জন্য আছে 4টে মেন গেট। আমরা সেদিনকে ঢুকেছিলাম 1 নম্বর গেট দিয়ে। এই পার্কে ঢুকতে গেলে আপনাদেরকে পার হেড 30 টাকা করে টিকিট কাটতে হবে, যদিও 3 বছরের নিচের শিশুদের কোনো রকম এন্ট্রি ফি লাগবে না। ইকো পার্কের 1 নম্বর গেট থেকে ঢোকার পরেই যে দৃশ্যটা আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের সমারোহ। প্রায় পুরো পার্কটা জুড়েই রয়েছে রং বেরঙের বিভিন্ন ধরনের ফুল। 1 নম্বর গেট থেকে ঢুকে বিভিন্ন ধরনের ফুলের সমারোহ দেখতে দেখতেই কয়েক পা এগোলেই পাবেন এই ধরনের জলরাশি। বলা বাহুল্য, ইকো পার্কের মধ্যস্থিত এই জলরাশি এবং জলরাশির মধ্যে থাকা বিভিন্ন ধরনের রাইডস ইকো পার্কটিকে আরো আকর্ষিত করে তুলেছে মানুষের মধ্যে। বিশেষ করে জলের মধ্যে থাকা বেলুন আকৃতির এই রাইডটাকে দেখলেই খুব পরিচিত সুপারহিট বাংলা ছবির একটা গানের কথা ভীষণ মনে পড়ে। পার হেড 150 টাকার বিনিময়ে আপনারা এই রাইডটাকে এনজয় করতে পারেন। এই বিশাল আকৃতির পার্কটাকে পায়ে হেঁটে একদিনে কমপ্লিট করা প্রায় অসম্ভব, আর তাই হলে আপনারা এই ডুয়েল সাইকেলিংটাকে চুজ করতে পারেন, অথবা এখানকার টয় ট্রেনের সাহায্যে আপনারা পুরো পার্কটাকে ঘুরে দেখতে পারেন। এই ডুয়েল সাইকেলগুলোকে আপনারা 150 টাকার বিনিময়ে 30 মিনিটের জন্য পেতে পারেন। এছাড়া মাথাপিছু 150 টাকা ভাড়ায় আপনারা টয় ট্রেন এবং 100 টাকা মাথাপিছু ভাড়ায় ব্যাটারি চালিত গাড়ির সাহায্যে পুরো ইকো পার্কটাকে ঘুরে দেখতে পারেন। যেহেতু আমাদের সাইকেলিং এর সময়সীমা বেঁধে দেওয়া ছিল মাত্র 30 মিনিট, তাই আমরা প্রথমেই চলে গেছিলাম 7 ওয়ান্ডার্স দেখতে। টয় ট্রেন এবং এখানকার বিখ্যাত মার্কস গার্ডেনকে পিছনে ফেলে আমরা চললাম পৃথিবীর 7ম আশ্চর্যের রেপ্লিকাগুলো দেখতে। ইকো পার্কের 4 নম্বর গেটের একদম কাছে আছে এই 7 ওয়ান্ডার্স গুলি, আর তাই যারা শুধুমাত্র 7 ওয়ান্ডার্স গুলো দেখার জন্য ইকো পার্কে আসতে চাইছেন তারা 4 নম্বর গেট দিয়েই ঢুকবেন। এই 7 ওয়ান্ডার্সে ঢোকার আগে এর পাশে থাকা টিকিট কাউন্টার থেকে পার হেড 30 টাকার বিনিময়ে টিকিটটা কেটে নিতে হবে। আমরা যেহেতু 2 জন গেছিলাম তাই 30-60 টাকা লেগেছে। টিকিট কেটে গেট পেরোলেই সবার আগে চোখে পড়বে প্রথম আশ্চর্য, আর সেটা হচ্ছে গিজা পিরামিড। মিশরের সবচেয়ে পুরনো এবং আকর্ষণীয় পিরামিড হচ্ছে গিজার পিরামিড, যা খুফুর পিরামিড নামেও পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে। মিশরের আল গিজা নামক স্থানে কায়রোর কাছে নীল নদের পশ্চিম তীরে অবস্থিত এই পিরামিডগুলি ফেরাওদের সমাধি হিসেবে নির্মিত করা হয়েছিল। ছাত্র জীবনে আমরা ইতিহাসের পাতায় কম বেশি সবাই পড়েছিলাম যে পিরামিডগুলোর গায়ে অসম্ভব সুন্দর কারুকার্য করা থাকতো, তাই রেপ্লিকা হলেও এই ধরনের শিল্পসত্তাকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। চলুন এবারে যাওয়া যাক পৃথিবীর দ্বিতীয় আশ্চর্যের কাছে। এখন যে রেপ্লিকাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পেট্রা শহর। দক্ষিণ জর্ডানে অবস্থিত পেট্রা বিশ্বের আকর্ষণীয় এবং প্রতীকী প্রাচীন শহরগুলির মধ্যে একটি। গোলাপি রঙের বেলে পাথরের তৈরি খাড়া পাহাড়ে খোদাই করা এই পেট্রা জটিল স্থাপত্য যে কোনো ভ্রমণ পিপাসু মানুষকে আকৃষ্ট করতে সক্ষম। এখানে লক্ষ্য করা যায় শত শত সমাধি, মন্দির, স্মৃতিস্তম্ভ ও অন্যান্য স্থাপনা যা সরাসরি পাথরের মুখে খোদাই করা হয়েছিল। আর এর মধ্যে সবচেয়ে বিখ্যাত স্থাপনা হলো আল খাজানেহ বা দ্য ট্রেজারি, যার উচ্চতা 40 মিটার। এবার আপনাদের সাথে আমি শেয়ার করব পৃথিবীর তৃতীয় আশ্চর্যের রেপ্লিকা, যা হলো ক্রিস্ট দ্য রিমিটার স্ট্যাচু।
ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অবস্থিত এই মূর্তিটি কর্কোভাডো পর্বতের চূড়ায় অবস্থিত। 1931 সালে নির্মিত এই মূর্তিটির উচ্চতা প্রায় 98 ফুট, আর এর আনুমানিকভাবে প্রসারিত বাহুগুলি 92 ফুট পর্যন্ত বিস্তৃত। এটি আসলে ক্যাথলিক স্মৃতিস্তম্ভ হিসেবে নির্মিত করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল ব্রাজিলের স্বাধীনতা এবং ক্যাথলিক ধর্মকে সম্মান জানানো। এবার আমরা দেখব চতুর্থ আশ্চর্য, মোয়াই। মোয়াই শব্দের অর্থ মূর্তি। দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত চিলির একটি দ্বীপ হলো ইস্টার আইল্যান্ড, যা রাপা নুই দ্বীপ নামেও খ্যাত। এই দ্বীপেই সংকুচিত আগ্নেয় শিলাকে খোদাই করে অনেকগুলো আবক্ষ মূর্তি তৈরি করা হয়। প্রায় 1000-এর বেশি আবক্ষ মূর্তি সেখানে আছে। প্রতিটি মূর্তির গড় ওজন প্রায় 12.5 টন এবং উচ্চতা প্রায় 13 ফুট। স্থানটি ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পায় 1995 সালে। এবার চলুন যাওয়া যাক আমাদের পরবর্তী ডেস্টিনেশন, পঞ্চম আশ্চর্য, আমাদের সবার প্রিয় তাজমহল। আমাদের প্রায় সকলেরই জানা যে ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত এই রাজকীয় সমাধিসৌধটি সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিলেন। তাজমহলের নির্মাণ কার্য শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে আর সম্পূর্ণ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। পারস্য, তুরস্ক, ভারতীয় ও ইসলামী স্থাপত্য শিল্পের এই গভীর মেলবন্ধনকে 1983 সালে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। এবারে চলে আসা যাক ষষ্ঠ আশ্চর্য, দ্য গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের মহাপ্রাচীর। প্রায় 2100 খ্রিস্টপূর্বাব্দে চীনের প্রথম সম্রাট কিং শি হুয়াং চীনের এই প্রাচীরটি নির্মাণ কার্য শুরু করেন। বিশ্বের দীর্ঘতম মানব নির্মিত এই কাঠামো, যা প্রায় 21,196 মাইল লম্বা, তৈরি হয়েছিল মূলত উত্তর চীনের যাযাবরদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। পাথর ও মাটি দিয়ে তৈরি প্রাচীরের উচ্চতা প্রায় 5 থেকে 8 মিটার। এটি শুরু হয়েছে সাংহাই পাস থেকে এবং শেষ হয়েছে লোপনুর নামক স্থানে। এমন বিরলতম স্থাপত্যটি 1987 সালে ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পায়। এই হলো চীনের মহাপ্রাচীরের সংক্ষিপ্ত ইতিহাস। এবারে চলুন যাওয়া যাক আমাদের সর্বশেষ আশ্চর্য, ইতালির কলিসিয়াম। ইতালির রোম শহরে অবস্থিত এই কলিসিয়াম হলো বিশ্বের বৃহত্তম রোমান অ্যাম্পিথিয়েটার। 70 থেকে 80 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত এই অ্যাম্পিথিয়েটারটি রোম শহরের একদম মধ্যস্থলে অবস্থান করায় এটাকে রোমের হৃদয়ও বলা হয়। আনুমানিক প্রায় 50 থেকে 80 হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন এই অ্যাম্পিথিয়েটারটি মূলত ব্যবহৃত হতো গ্ল্যাডিয়েটরদের লড়াই, পশু শিকার এবং অন্যান্য বিনোদনমূলক কার্যকলাপের জন্য। যদিও ভূমিকম্প এবং পাথর ডাকাতদের লুটপাটের ফলে এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবুও কলিসিয়াম এখনও সাম্রাজ্যবাদী রোমের একটি বিখ্যাত প্রতীক। আর তাই 1982 সালে ইউনেস্কো বিশ্বের নতুন 7টি আশ্চর্যের মধ্যে কলিসিয়ামকে অন্তর্ভুক্ত করেন। এবার আমাদের দেখা কমপ্লিট পৃথিবীর সপ্তম আশ্চর্যগুলোকে। আমি আছি এখন গেট নাম্বার 4। আমাকে এখন হাঁটা পথে যেতে হবে গেট নাম্বার 1-এ, যেখানে তন্নি রানী আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। গেট নাম্বার 4 থেকে বেরোনোর পরেই এই স্টোরটা থেকে একটু জল কিনে নিয়েছিলাম, কারণ অনেকটা হাঁটতে হবে। আর আমি যখন এখানে এসেছিলাম রাজীবের সাথে, তখন সাইকেল এসেছিলাম, মার্কস গার্ডেনটাকে দেখা হয়নি। এবারে বলবো মার্কস গার্ডেন নিয়ে কথা। আমাদের দক্ষিণ ও উত্তরবঙ্গের অনেক জেলার সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মুখোশ জড়িত, কিন্তু এখন মুখোশ কারিগরদের এই পেশা চলে যাওয়ায় মুখোশ শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তাই সেসব শিল্পীদেরকে কুর্নিশ জানাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং ভারতের বিভিন্ন রাজ্যের মুখোশগুলোকে এখানে প্রদর্শিত করা হয়েছে। হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম গেট নাম্বার 3-এ, এরপরে হচ্ছে গেট নাম্বার 2, তারপরে গেট নাম্বার 1, যেখানে তন্নি আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু এখানে একটা জিনিস দেখে ভালো লাগলো, এখানে প্রত্যেকটা গেটের সামনেই আপনারা ফুড স্টল পাবেন, যেখানে জুস পাবেন, যেখানে শুকনো খাবার দাবার আপনারা পেতে পারেন। আর সেখানে আমরা কিন্তু কিছু কিছু জায়গায় পাবলিক টয়লেটও দেখতে পেয়েছি। এবার আপনাদেরকে বলি ইকো পার্ক কখন খোলা থাকে এবং ইকো পার্কের সহজ পদ্ধতিতে কিভাবে আসবেন। মানে আপনাদের জানিয়ে রাখা ভালো, ইকো পার্ক কিন্তু শীতকাল এবং গরমকালে আলাদা সময় খোলে এবং বন্ধ হয়। যেমন ধরুন গ্রীষ্মকাল অর্থাৎ 1 মার্চ থেকে 31 অক্টোবর পর্যন্ত, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত দুপুর 2:30 থেকে রাত 8:30 অবধি খোলা। সকালে রবিবার বা যে কোনো ছুটির দিন দুপুর 12টা থেকে রাত 8:30 অবধি খোলা। এদিকে আবার শীতকাল অর্থাৎ 1 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে শনিবার দুপুর 12টা থেকে রাত 7:30 অবধি এবং রবিবার এবং যে কোনো ছুটির দিন সকাল 11টা থেকে রাত 7:30 অবধি ইকো পার্ক খোলা থাকে। সোমবার কিন্তু একেবারে ইকো পার্ক বন্ধ থাকে, এটা মাথায় রাখবেন। এবার আপনাদেরকে জানাই আপনারা সহজ পদ্ধতিতে কিভাবে ইকো পার্কে পৌঁছাবেন। তবে জানাই বাস রুট, তারপরে জানাবো মেট্রো করে কিভাবে আসবেন। শিয়ালদহ বা বিধাননগর থেকে হলদিরামগামী যে কোনো বাসে এসে হলদিরামে নেবে, সেখান থেকে বাস বা টোটোতে ইজিলি পৌঁছে যেতে পারেন ইকো পার্কে। এখান থেকে প্রচুর বাস অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা হবে না। এছাড়া শিয়ালদহ থেকে যে কোনো বিশ্ববাংলা গেট গামী বাসে করে এসে বিশ্ববাংলা গেটের সামনে থেকে আপনারা টোটো পেয়ে যাবেন ইকো পার্কে যাওয়ার জন্য। 47, 46A, করুণাময়ী রাজচন্দ্রপুর, বারাসাত বি গার্ডেন, K2 এই বাসগুলো ডাইরেক্ট যায় ইকো পার্কে।
এছাড়া আপনারা শিয়ালদহ থেকে মেট্রো করে সোজা চলে আসতে পারেন সল্টলেক সেক্টর 5 এ। এখান থেকে টোটো বাস অটোতে ডাইরেক্ট চলে আসতে পারেন ইকো পার্কে। এবার দেখা যাক দ্বিতীয় দিনে আপনাদের কি কি জায়গার সন্ধান দিতে পারি। আজ এই দ্বিতীয় দিনে আমরা আপনাদেরকে দেখাবো নিউটাউনে অবস্থিত আরো অনেক সুন্দর সুন্দর জায়গার। যদি আলিপুর চিড়িয়াখানা আর আপনাকে আকর্ষণ না করতে পারে তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারেন এই হরিণালয়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হরিণালয়। কলকাতা মেট্রোপলিস নিউটাউন ইকো পার্ক গেট নাম্বার 6 এর খুব কাছেই 12.5 একর জায়গা জুড়ে রয়েছে এই হরিণালয়। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার সময় জানতে পারলাম এখানে 5 বছরের নিচের বাচ্চাদের 20 টাকা এবং তার উপরে সবার জন্য 50 টাকা করে টিকিট বরাদ্দ থাকে। বন্ধুরা, 12.5 একর জমি খুব একটা কম জায়গা নয়, কিন্তু কি কি আছে এখানে সবই বলবো। এখানে পাবেন অনেক বিদেশি পাখি, যেমন ধরুন ম্যাকাও, লরি, গোল্ড ম্যাকাও, কাকাটু, স্কারলেট ম্যাকাও। এছাড়া নর্দার্ন জিরাফ, জেব্রা, কমন হিপো এবং বিভিন্ন ধরনের হরিণের সমাহার এখানে আছে। এছাড়া এই পার্ক জুড়ে নানা রঙের ফুল আপনার মনকে সব সময় ফুরফুরে রাখবে। ওই দেখুন, বেশ ঘোরাঘুরি করছিল জিরাফটা, যেই আমাদের দেখলো অমনি ঘরের মধ্যে সিঁধিয়ে গেল। আর তার উল্টো দিকেই এই দেখুন সবুজ ঘাস খেতে ব্যস্ত আমাদের এই জেব্রাটা। ওই যে একটু আগে বললাম না, সারা পার্ক জুড়ে বিভিন্ন ফুলের সমাহার। এই দেখুন, এখানে কিন্তু আপনারা অনায়াসে ফটোশুট করতে পারবেন। আর ওই দেখুন, জলের মধ্যে বেশ কয়েকটা কুমির নিশ্চিন্তে ভাত ঘুম দিচ্ছে। চলুন এবারে যাওয়া যাক পার্কটি যার নামে, অর্থাৎ হরিণদের আস্তানায়। ওই দেখুন হরিণের পাল, একসাথে এতগুলো হরিণ ঠিক কবে দেখেছিলেন আপনার মনে আছে? আমার তো ঠিক মনে নেই। এই হরিণালয়ের এত হরিণের পাল এবং দেশি বিদেশি অনেক পশু পাখিকে দেখতে কিন্তু আপনার পরিবারের ছোট্ট সদস্যদের ভীষণ ভালো লাগবে। তাই পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে 2-3 ঘন্টার জন্য এখানে অনায়াসে ঘুরে যেতে পারেন। চলুন এবার আস্তে আস্তে বলা যাক আপনি এখানে কিভাবে আসবেন। হাওড়া, শিয়ালদা বা পার্ক সার্কাস থেকে নিউটাউনগামী যে কোনো বাসে করে আপনারা প্রথমে নামবেন হলদিরাম বা বিশ্ববাংলা গেট। ওখান থেকে খুব ইজিলি আপনারা বাস, টোটো এগুলো পেয়ে যাবেন। এছাড়া আপনারা মেট্রো করে আসতে পারেন সল্টলেক সেক্টর 5 এ। সেখান থেকে চলে আসতে পারেন বিশ্ববাংলা গেট এবং তারপরে টোটোর সাহায্যে চলে আসতে পারেন এই হরিণালয়। বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এটি খোলা থাকে। চলুন বেরিয়ে পড়া যাক আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন মাদারবক্স। হরিণালয় থেকে আপনারা মাদারবক্স মিউজিয়াম যেতে পারেন টোটোতে। এখান থেকে 90 থেকে 100 টাকার মধ্যে আপনার মাদারবক্স মিউজিয়াম যেতে পারেন। এছাড়া অন্যান্য ট্রাভেলও আছে, উবের আছে, ওলা আছে। আমরা এখন যাচ্ছি মাদারবক্স মিউজিয়াম। মাদারবক্স মিউজিয়াম হলো কলকাতার নিউটাউনে অবস্থিত একটি মোম শিল্পের জাদুঘর। চলে এসেছি আমরা মাদারবক্স মিউজিয়াম, দেখা যাক কি আছে এখানে। চলুন আমার সাথে। 2014 সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত এই জাদুঘরটি ভারতের প্রথম মোম শিল্পের জাদুঘর, যা মাদাম তুসো জাদুঘরের আদলে নির্মিত। মাদার টেরিজার নামে নামাঙ্কিত এই মিউজিয়ামটি সোমবার বাদ দিয়ে প্রতিদিন দুপুর 12টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা। যে করে আমরা ছতলায় যাচ্ছি, ছতলায় আছে অ্যাকচুয়ালি মিউজিয়ামটা। চলুন দেখা যাক। না ছতলায় এসেছি অমনি চোখটা আটকে গেল এই নীলাভ আলোয়। শনিবার, রবিবার এবং যে কোনো ছুটির দিন এখানে মাথাপিছু টিকিট মূল্য হচ্ছে 150 টাকা এবং অন্যান্য দিন মাথাপিছু ভাড়া হচ্ছে 100 টাকা। 3 বছরের নিচে শিশুদের কোনো রকম টিকিটের মূল্য দিতে লাগে না। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢোকার সাথে সাথে সবার আগে যার সাথে আলাপ হলো তিনি হলেন আমাদের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী। 1869 সালের 2 অক্টোবরে জন্মানো ভারতের অন্যতম রাজনীতিবিদ এই মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। গান্ধীজির মোমের রেপ্লিকা দেখার পর সবার প্রথম আমার চোখ আটকে ছিল এই ছবিগুলোর উপর, যেখানে গান্ধীজির জীবদ্দশার বিভিন্ন মুহূর্তের ছবি ক্যাপচার করা ছিল। পর একে একে আপনারা দেখতে পাবেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, বিপ্লবী অরবিন্দ ঘোষ, স্বামী বিবেকানন্দের মতো একজন প্রভাবশালী হিন্দু সন্ন্যাসী, দার্শনিক এবং লেখকের। আস্তে আস্তে আপনারা যতটা মাদারবক্স মিউজিয়ামের ভেতরে ঢুকতে শুরু করবেন, এক অন্য জগতে হারিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই আছেন সিস্টার নিবেদিতা এবং মাদার টেরিজার প্রতীকী মোমের মূর্তি। এই ঘরটাকে পেছনে ফেলে যে সামনের দিকে এগুলাম, চোখটা হঠাৎ আটকে গেল। দেখতে পাচ্ছেন কে বলুন তো? সুভাষচন্দ্র বোস, আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় নেতা। তার সাথেই আছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের মোমের প্রতীকী মূর্তি। আচ্ছা, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখাটি আপনার সবচেয়ে বেশি প্রিয়? কমেন্টে জানাতে ভুলবেন না। আরেকটু এগিয়ে গেলেই চোখে পড়বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোমের প্রতীকী মূর্তিকে। পর আমাদের চোখ টানবে বাংলা তথা ভারতের গর্ব, আমাদের ত্রয়োদশ
রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতীকী মূর্তিতে। তাছাড়া কি সাথে বিরাজমান আছেন ডক্টর এপিজে আব্দুল কালাম এবং ডক্টর বি.আর. আম্বেদকর। প্রায় 50টিরও বেশি মোমের মূর্তি এখানে রাখা আছে। সাথে কিছু কিছু সেকশন ভাগ করে দেওয়া রয়েছে, যেমন ধরুন একটু আগে দেখলেন বিখ্যাত সায়েন্টিস্টদের নিয়ে তৈরি একটি বিভাগ। তারপরেই আছে ক্রিকেটের বিভিন্ন কিংবদন্তিদের নিয়ে তৈরি একটি বিভাগ। শুধু ক্রিকেট না, ফুটবল, টেনিস, বক্সিং এরকম অনেক ধরনের খেলা তথা খেলোয়াড়দের এখানে সম্মান জানিয়েছেন। বিভিন্ন ধরনের ক্রীড়া প্রেমিক মানুষ এবং যাদের বাড়িতে কচিকাঁচা আছে তাদের সবাইকে সাথে করে নিয়ে আসতে পারেন এই মাদার ওয়ার্কস মিউজিয়ামে। এখানে আসলে আপনারা স্বর্ণযুগের বিভিন্ন ধরনের কিংবদন্তি সঙ্গীতজ্ঞদের সাথে দেখা করতে পারবেন, যেখানে আছেন আমাদের মান্না দে, কিশোর কুমার, লতা মঙ্গেশকরের মতো একাধিক সঙ্গীতজ্ঞদের জীবন দশার বিভিন্ন ধরনের ছবি। এক পলকের জন্য আপনাদের মনে হবে আপনারা বোধহয় টাইম মেশিন করে পৌঁছে গেছেন সেই স্বর্ণযুগে। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম মুম্বাই অর্থাৎ বলিউডে। কি সত্যি মনে করলেন নাকি? আরে না মশাই, মজা করছিলাম। আসলে এখানে বলিউডের বেশ কিছু নামকরা অভিনেতাদের মোমের প্রতীকী মূর্তি তৈরি করা হয়েছে। চলুন এবার আপনাদের সাথে পরিচয় করাই আমার ছোটবেলার আইডল, আমার সব থেকে প্রিয় শিল্পী, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক শ্রী সত্যজিৎ রায়। তার সৃষ্ট কল্পবিজ্ঞান আমার ছোটবেলাটাকে অনেকটা রঙিন করে দিয়েছিল। বিশেষ করে তার রচিত ফেলুদা সিরিজ, প্রফেসর শঙ্কু এবং তারিণী খুড়োর গল্প আমরা কে না পড়েছি। সত্যজিৎ বাবুর হাতে তৈরি কোন সৃষ্টি আপনার মনে গভীর প্রভাব ফেলেছিল আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। প্রতি ভিডিওতে আমি একই কথা বলি, আজও বলবো, আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এবং আপনাদের এক একটা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেকটা উজ্জীবিত করে তোলে দ্বিতীয় ভিডিও বানানোর জন্য। তাহলে সত্যজিৎ রায়ের তৈরি সৃষ্টির বিভিন্ন বিবরণ এখানে দেওয়া আছে। দেখেছেন, বাংলা বলিউড পাড়ি দিয়ে এবার আমরা সোজা চলে এসেছি হলিউডে। আর এখানে তো আরেক চাঁদের হাট। মাইকেল জ্যাকসন, অ্যাঞ্জেলিনা জোলি, জেনিফার লোপেজ, লিওনার্দো দি ক্যাপ্রিও, টম ক্রুজ, কে নেই সেখানে। এরপর আমরা চলে আসলাম দ্য আন্ডারপাস হরার সেগমেন্টে। সত্যি বলতে এই আলো আধারিতে ঢুকতে বেশ ভয় লাগছিল, গাটা ছমছম করছিল। মানে বিভিন্ন ধরনের মূর্তিকে এমন ভয়ঙ্কর ভাবে প্রদর্শিত করা রয়েছে যা দেখলে এক পলকে চমকে যেতেই হয়। প্রথম ভয় লাগলেও পরের 10 মিনিট কিন্তু আমরা ভীষণ এনজয় করেছিলাম, তখন আর ভয় লাগেনি। তো একটা গা ছমছমের ব্যাপার কিন্তু থেকেই যায়। একা একা ঘুরলে এই গা ছমছমের ব্যাপারটা বেশি করে মনে হয়, অনেকজন সাথে থাকলে অতটা ভয় লাগে না। মজা করে বেশ কাটছিল সময়। এরপর এই হরার সেগমেন্ট ছেড়ে আমাদের যেতে হবে অন্য একটা সেগমেন্টে। আর সে যাওয়ার পথেই চোখ পড়লো আমাদের এই কিংবদন্তি শিল্পীদের। রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই মূর্তি যেন এক পলকে মনে করিয়ে দেয় আমাদের ছোটবেলাটা। পরের সেগমেন্টটা পুরোপুরি তৈরি হয়েছিল কচিকাচাদের জন্য। বাচ্চাদের দেখা এবং পড়া বিভিন্ন কার্টুন সিরিজের চরিত্রগুলোকে এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই দূরবীনটা দেখুন কতটা সুন্দর, হাতের নাগালে এত সুন্দর একটা জিনিস দেখে লোভ সামলাতে পারলাম না, তাই আমিও চোখ রেখে দিলাম টেলিস্কোপটায়। কল্পবিজ্ঞানের জগৎ শেষ হতে না হতেই চোখে পড়লো আমাদের সবার প্রিয় কার্টুন চরিত্র মোটু পাতলুর দিকে। আমরা যারা 90 শতকের ছেলে মেয়ে, আমাদের কাছে ছুটির দিনের বিনোদন মানেই ছিল ঠাকুমার ঝুলি আর গোপাল ভাঁড়, আর অন্যদিকে মোগলি। ছাড়া আরেকটু বড় হয়ে আমরা দেখতে শুরু করেছিলাম শক্তিমান। তারপর বড় হওয়ার সাথে সাথে এনারাও আমাদের সাথে যোগ দিলেন। আর মিস্টার বিন এনাকেই বা ভুলে কি করে। মিউজিয়ামটা যে এতটা বড়, এতটা এরিয়া নিয়ে 6 তলার উপরে হবে আমার কোনো আইডিয়া ছিল না। সেই 6th ফ্লোর থেকে দেখতে দেখতে আসছি, একদম মানে পা ব্যথা হয়ে গেছে। আমার মতো এখনো যারা কার্টুন প্রেমী মানুষ আছেন, আপনারা আমাকে জানাতে ভুলবেন না আপনাদের প্রিয় কার্টুন চরিত্রের নাম কি। আমার কাছে ডোরেমন কার্টুন চরিত্রটি ভীষণ প্রিয়। এবারে শোনা যাক মিউজিয়ামটি কটা থেকে কটা অবধি খোলা থাকে। 12টা থেকে 7টা অবধি খোলা, আর 7টা থেকে মিউজিয়াম খোলা আছে। ওকে, মিউজিয়াম থেকে বেরোতেই এই স্পেসটা আমার ভীষণ মন ছুঁয়ে গেছিল। এটি ছিল রুফটপ একটা রেস্টুরেন্ট। প্রচন্ড খিদে পেয়ে গেছিল আর আমরা তাই চলে এসেছিলাম কলকাতা স্ট্রিট ফুডে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে রুফটপে তো ছিল রেস্টুরেন্ট, এত সুন্দর ভিউ, তাহলে খেলেন না কেন? তাহলে শুনুন,
আপনারা মিউজিয়াম থেকে ঘুরে আসেন আর এই রেস্টুরেন্টটাই আসেন, রেস্টুরেন্টটার নাম হচ্ছে কলকাতা স্ট্রিট ফুড। এখানে যদি আসেন তাহলে মিউজিয়ামের টিকিটটা যদি আপনারা দেখেন তাহলে 10% অফ পেয়ে যাবেন। মিউজিয়ামের মেন গেট দিয়ে এন্ট্রি নেওয়ার সময় ডান দিকেই পড়বে এই রেস্টুরেন্টটি। দুপুরবেলাটা এখানে একটু রেস্ট নিলাম আর তারপর শুরু হলো আমাদের পরবর্তী গন্তব্যস্থল। চলুন এবার আপনাদেরকে একটা অতীব সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাই। নিউ টাউনের মধ্যে অবস্থিত যতগুলো দর্শনীয় স্থান আছে সব থেকে আমার কাছে প্রিয় জায়গা হচ্ছে এটি। নিউ টাউন বিশ্ব বাংলা গেট থেকে অটো বা বাসে ঠিক 5 মিনিটের দূরত্ব রয়েছে এই ডেস্টিনেশনটি। এই দেখুন, কথা বলতে বলতে চলে এসেছি বিশ্ব বাংলা গেট। আচ্ছা, বিশ্ব বাংলা গেটের উপরটা কিরকম দেখতে সেটাও কিন্তু বলবো এই ব্লগেই, সুতরাং সাথে থাকতে হবে। বিশ্ব বাংলা সরণি দিয়ে আপনারা নিউ টাউনের সমস্ত দর্শনীয় স্থান দেখে নিতে পারবেন। টোটো অটো অ্যাভেলেবেল আছে, উবের তো আছে, এছাড়া বাসও আছে। আপনারা বাসের সাহায্যে হোক যে কোনো যানবাহনের সাহায্যে খুব ইজিলি পৌঁছে যেতে পারেন বিভিন্ন দর্শনীয় স্থানে। মাত্র 10 টাকায় আমাদের কারিগরি ভবন নিয়ে যাচ্ছে। এখান থেকে যদি আপনারা রিজার্ভ করতে চান 50 টাকার বিনিময়ে, মাত্র 50 টাকার বিনিময়ে আপনারা কারিগরি ভবন যেতে পারবেন। এবারে বুঝতে বাকি থাকার কথা না যে আমরা কোথায় চলে এসেছি। আমরা এসেছি নিউ টাউনের সদ্য গড়ে ওঠা জগন্নাথ মন্দিরে। হাওড়া বা পার্ক স্ট্রিট থেকে সাপুরজিগামী যে কোনো বাসে কারিগরি ভবনে নামতে পারেন, অথবা বিশ্ব বাংলা গেটের সামনে থেকে তো আপনারা বাস বা অটো পেয়েই যাচ্ছেন। আপনাদের এসে নামতে হবে কারিগরি ভবন, আর ঠিক তার পাশের গলিতেই রয়েছে এই অপরূপ জগন্নাথ মন্দিরটি। আচ্ছা বেশ, জগন্নাথ মন্দির তো আমরা সবাই ঘুরবো, কিন্তু তার আগেই পড়বে আরো দুটো মন্দির। চলুন সেই দুটো মন্দির ঘোরা যাক। সবার প্রথমেই পড়বে এই রাধাকৃষ্ণের মন্দিরটি। মন্দিরের দরজা খোলা থাকায় আর নিজেকে আটকে রাখতে পারলাম না, চলে আসলাম ভেতরে। মন্দিরের বাইরেটা তো দেখলেন কত সুন্দর কারুকার্য করা, আর ভেতরটা ততটাই সুন্দর। রাধাকৃষ্ণজিকে প্রণাম করে বেরিয়ে আসতেই চোখে পড়লো এই মন্দিরটি। সামনে যে মন্দিরটা এখন দেখাবো আপনাদেরকে সেটা 450 বছরের পুরনো। অবভিয়াসলি সেখানে নতুন কারুকার্য হয়তো হয়েছে, রং করা হয়েছে, বাট এখানে একজন সন্ন্যাসী টাইপের ছিলেন, সন্ন্যাসী টাইপের কেন, সন্ন্যাসীই ছিলেন, তিনি বলেন এটা সব থেকে পুরনো। দেখাই আপনাদের মন্দিরের বাইরের কাজটা একবার দেখুন, কি অপরূপ সুন্দর না। মন্দিরটির নাম হলো হাজরা কালী মন্দির। আমরা সাধারণত মা কালীকে যৌবা প্রসারিত করা অবস্থায় পূজিত হতে দেখি, কিন্তু মাকে এখানে শান্ত রূপে চিত্রিত করা হয়েছে। এখানকার প্রধান পূজা হলো নীল পূজা, যা বাংলা চৈত্র মাসে চৈত্র সংক্রান্তির দিন অনুষ্ঠিত হয়। উত্তরপ্রদেশ, বিহার এবং ওড়িশার মতো পার্শ্ববর্তী রাজ্য থেকেও মানুষ এখানে আসেন পুজো দিতে। আমরা তো প্রায় প্রত্যেক বাঙালি কম বেশি পুরীর জগন্নাথ মন্দিরে গেছি, বাট কলকাতার মানে প্রপার কলকাতার মধ্যে এরকম একটা সুন্দর জগন্নাথ ঠাকুরের মন্দির আছে। আপনারা কি সেটা আগে জানতেন? চলুন আমার সাথে দর্শন করবেন। অবশেষে প্রতীক্ষার অবসান, আমরা চলে আসলাম জগন্নাথ প্রভুর কাছে। মন্দিরটা দেখার পর আপনাদের যদি মন না ভরে তাহলে কিছু বলার নেই আর। প্রায় 90 ফুট উঁচু রথের আদলে তৈরি করা এই মন্দিরটির ভিত্তি স্থাপন হয় 2019 সালে। মন্দিরের মূল ফটকের ঠিক উপরেই রয়েছে সমুদ্র মন্থনের দৃশ্য। এখানে শ্রীকৃষ্ণের অপরূপ সুন্দর একটি মূর্তি আছে, যার মুখ জগন্নাথ দেবের আদলে তৈরি। আছে ভগবান বিষ্ণুর 10 অবতারের প্রতীকী মূর্তি, আর তার ঠিক নিচেই দেখতে পাওয়া যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর নগর কীর্তনের দৃশ্য। আমরা যে সময় মন্দিরটি দর্শন করতে গেছিলাম সে সময় কিন্তু পুরো মন্দিরের তৈরি হওয়ার কাজটি সম্পূর্ণ হয়নি। মন্দিরে ঢোকার সময় যে বড় বড় দুটো গেট আছে সেই গেটগুলো তৈরির কাজ তখনও চলছিল। গেট থেকে মন্দিরে ঢোকার মুখেই পড়বে এই গরুর স্তম্ভটি। গরুর স্তম্ভটিকে প্রণাম করে আমরা এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটিতে আছে 3টি প্রধান গর্ভগৃহ। একটিতে স্বয়ং বিরাজমান শ্রী জগন্নাথ মহাপ্রভু, সুভদ্রা, বলরাম। ঠিক তার ডান পাশের গর্ভগৃহতে বিরাজমান আছেন শ্রী পবনপুত্র হনুমানজি, এবং তাদের বাদিকের গর্ভগৃহতে বিরাজমান আছেন শ্রী শ্রীরামচন্দ্র দেব, সীতা মা এবং লক্ষণ। চলুন এবারে জানা যাক মন্দিরের সদস্যদের মুখেই মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়। কখন সকাল 6টায় খোলা হয়, বেলা 2টায় বন্ধ হয়। বেলা 12টায় পূজা আরম্ভ হয়, 1টাতে অন্নভোগ বিতরণ করা হয়, ফের 3টাতে খোলা হয়। আর রাত্রে সন্ধ্যা কখন? আর এইবার বন্ধ হয় রাত 8টায় বন্ধ হয়ে যায়। আর অন্নভোগ যেটা সবাই ভক্তরা পান, সবাই পাবে। আর যদি কেউ ডোনেশন করে তার জন্য পয়সা দিলে তাদেরকে বসিয়ে খাওয়ান দেওয়া, না হলে এমনি প্রসাদ হাতে দেওয়া হয়। প্রসাদ হিসেবে সবাইকে সপ্তাহে 7 দিন খোলা প্রতিদিনই। আচ্ছা, ব্যাপারটা ক্লিয়ার হলো আশা করি।
এবারে বলি, প্রত্যেকটা মূর্তি এখানে এত যত্ন সহকারে তৈরি করা হয়েছে, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সন্ধ্যের সময় চারিদিকে যখন আলো জ্বলে ওঠে, তখন জগন্নাথ মন্দিরের রূপ যেন ঠিকরে পড়ে চারিদিকে। আর এই সুন্দর মুহূর্তটিকে আমরা পেয়েছি পায়েল ব্লগসের কাছ থেকে। আপনারা অবশ্যই পায়েল ব্লগসকে ফলো করতে পারেন, আর কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আচ্ছা, ব্লগের শুরুতেই একটা সাসপিসিয়াস বিল্ডিং এর কথা বলেছিলাম না? এই হচ্ছে সেই বিল্ডিংটা। স্থানীয় কিছু মানুষের কথা অনুযায়ী এই বিল্ডিংটা 42 তলা, কিন্তু আজ পর্যন্ত এটা বন্ধ অবস্থায় পড়ে আছে। কেন, কি বৃত্তান্ত, এর সঠিক কোনো উত্তর পেলাম না। আপনারা যদি উত্তরটা জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানান। এবার যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশন, এয়ারক্রাফট মিউজিয়াম। জগন্নাথ মন্দির থেকে ফিরতে বেশ অনেকটা লেট হয়ে গেছিল। চলে এসেছি আমরা এয়ারক্রাফট মিউজিয়ামে। এবার এয়ারক্রাফট মিউজিয়ামটা আপনাদের দেখায়। অনেকটা রাত হয়ে গেছে, রাত না সন্ধে হয়ে গেছে, শীতকালের সন্ধে, বুঝতেই পারছেন। এটা হচ্ছে ডে 3। আজকে আমি এসেছি আবারও এয়ারক্রাফট মিউজিয়ামে, কারণ কালকে এসেছিলাম যখন অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, প্রায় রাতের মতো। আপনারা কতটা ভালো করে বুঝতে পেরেছিলেন আমি জানি না। সো আজকে আবার এসেছি যাতে আপনাদের ভালো করে আমি দেখাতে পারি দিনের আলোয় যে এটা কেমন দেখতে। আগের দিন সন্ধ্যায় যখন আমি এয়ারক্রাফট মিউজিয়ামে পৌঁছাই, তখনই বুঝে গেছিলাম যে এই জায়গাটাকে সকালবেলায় আমাকে কভার করতে হবে। আর তাই তন্নি এবং আমার মাকে নিয়ে দুপুর চললাম নিউ টাউনের এয়ারক্রাফট মিউজিয়ামের উদ্দেশ্যে। সোনালি ওখানেই আমাদের জন্য ওয়েট করছে। এখানে বলে রাখি, আমার মা এখনো পর্যন্ত প্লেনে চড়েননি, তাই আমার একটা বিশেষ উদ্দেশ্য ছিল মাকে এই যুদ্ধ বিমানটা দেখানোর। হ্যাঁ জানি, যুদ্ধ বিমান আর প্লেন এক জিনিস নয়, কিন্তু তা হলেও এত কাছ থেকে একটা প্লেন দেখা এবং তাকে ছোঁয়ার যে আনন্দ, এটা যারা কোনোদিনও প্লেনে চড়েননি তাদের কাছে যে কতটা অমূল্য একমাত্র তারাই জানেন। মিউজিয়ামের ঠিক বাইরেই আছে টিকিট কাউন্টার, সেখান থেকে পার হেড 30 টাকা টিকিটের বিনিময়ে আপনারা এন্ট্রি নিতে পারেন। এখানে কিন্তু স্কুল স্টুডেন্ট, তারা যদি নিজের আইডি কার্ড দেখায় তাদের টিকিট কিন্তু একদমই ফ্রি। চলুন এবারে এয়ারক্রাফট মিউজিয়াম সম্পর্কে একটু তথ্য দেওয়া যাক। ভারতীয় সেনাবাহিনীর পরাক্রম এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিকে পরোক্ষ অনুভব করার জন্য মূলত এই এয়ারক্রাফট মিউজিয়ামটি তৈরি করা হয়েছে। ভারতীয় নৌসেনার যুদ্ধবিমান সজ্জিত মিউজিয়ামটি রাজ্যের প্রথম এবং দেশের দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়াম। তবে শুধু যুদ্ধবিমান নয়, ছোটরা যাতে এখানে ঘুরতে এসে স্লিপ দোলনা চড়তে পারে তার ব্যবস্থাও রেখেছে হিডকো কর্তৃপক্ষ। 29 বছর বয়সী টুপেলেভ TU-142 বিমান 2020 সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকারের কাছে হস্তান্তর করা হয়। এই যুদ্ধ বিমানটি তামিলনাড়ুর তারাকানামের INS রাজৌলি থেকে 16টি ট্রাকে এখানে আনা হয়। বিমানটির পুনর্সংযোজন প্রক্রিয়া 2020 সালের মার্চ মাসে KMDA দ্বারা শুরু হয়েছিল। মিউজিয়ামটি উদ্বোধন হয়েছিল 8 জুন 2022 তারিখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। নৌসেনার আধিকারিকরা জানিয়েছেন, রাশিয়ার তৈরি এই যুদ্ধ বিমানটির 4টি ইঞ্জিন ও 8টি প্রপেলার আছে। টার্বোপ্রপ প্রযুক্তিতে তৈরি বিমানটির ওজন প্রায় 110 টন। অ্যালবার্টস নামে পরিচিত এই যুদ্ধ বিমানটি 1988 সালে ভারতীয় নৌসেনা বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। তারপর টানা 29 বছর এটি সার্ভিস দিয়েছে আমাদের দেশকে। এমনকি কার্গিল যুদ্ধের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই বিমানটি। বিমানটির ভেতরে গেলেই আপনারা দেখতে পারবেন ককপিট থেকে শুরু করে যুদ্ধের মিসাইল কিভাবে ব্যবহার করা হয় সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হয়েছে। এই ভিডিওটা বানাতে আমার টোটাল 3 দিন লেগেছে। এই ভিডিওটা যদি আপনাদের একটু আনন্দ দিয়ে থাকে, একটু উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট, আমি বারবার বলি, আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বিধাননগর থেকে ডাইরেক্ট নারকেলবাগান যাওয়ার বাস আছে, অথবা আপনারা যদি বিশ্ব বাংলা গেটে আসতে চান সেখান থেকেও কিন্তু হাঁটা পথে পৌঁছে যেতে পারেন এই মিউজিয়ামটিতে। এছাড়া আপনারা শিয়ালদহ থেকে মেট্রো ধরে নামবেন করুণাময়ী, ওখান থেকে নারকেলবাগান বা টাটা মেডিকেল পর্যন্ত বাস আছে। এবারে বলি টাইমিং এর ব্যাপারটা। দেখুন, আমি এসেছিলাম দুপুরবেলা, তাই খোলা পেয়েছিলাম, কিন্তু গুগল বলছে সকাল 11:30 থেকে রাত 8:30 অবধি এই মিউজিয়ামটি খোলা। টিকিট কাউন্টারটি বন্ধ হয়ে যায় রাত 8টাতে, এবং সোমবার পূর্ণ দিবস এই মিউজিয়ামটি বন্ধ থাকে। তাহলে নেক্সট টাইম প্ল্যান করছেন তো এখানে আসার? চলুন এবারে লাস্ট ডেস্টিনেশন আমরা যাই বিশ্ব বাংলা গেট। কলকাতা উপনগরীর নারকেলবাগান মোড়ে নির্মিত এই বিশ্ব বাংলা গেট তাই বাহুল্য কলকাতার অন্যান্য আশ্চর্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন। আর এর সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে এর উপরে থাকা হ্যাঙ্গিং রেস্টুরেন্টটি। আপনারা যদি মনে করে থাকেন এই হ্যাঙ্গিং রেস্টুরেন্টটা আপনারা একবার ঘুরে দেখবেন বা খাবার খাবেন এখানে, তাহলে আমার ভিডিওটাকে মন দিয়ে শুনতে হবে আর দেখতেও হবে। আপনাদের মধ্যে অনেকেরই মনে হতে পারে যে আমরা দিনের যে কোনো সময় যাব এবং টিকিট কেটে এই রেস্টুরেন্টটিকে ঘুরতে পারবো, তাহলে কিন্তু একদমই ভুল। আপনাদের যদি এই রেস্টুরেন্টটি শুধু একবার ঘোরার উদ্দেশ্য থেকে থাকে, তাহলে দিনের দুটো টাইম আপনারা এর মধ্যে এন্ট্রি নিতে পারেন। বিকেল 5টা এবং বিকেল 6টা, এই দুটো টাইম স্লট আছে। এই দুটো টাইম স্লট আপনাদেরকে চুজ করতে হবে বুক মাই শো অ্যাপ থেকে। হ্যাঁ, ঠিক শুনেছেন, নিচে যে টিকিট কাউন্টারটা দেখলেন ওখান থেকে আপনাদের লাঞ্চ বা ডিনারের জন্য টিকিট দেওয়া হয়। কিন্তু যদি মনে করেন যে আপনারা শুধুমাত্র ঘুরবেন, তার জন্য আপনাদেরকে বুক মাই শো অ্যাপটাতে যেতে হবে। তারপর সেখান থেকে আপনারা কোন দিন ঘুরতে আসতে চান সেই ডেটটাকে সিলেক্ট করতে হবে। তারপর 5টা অথবা 6টা যে কোনো একটা টাইম স্লট দেখতে হবে। আপনার নির্বাচন করা টাইম
স্লটটার মধ্যে আপনাকে পৌঁছাতে হবে এবং আপনার হাতে থাকবে মাত্র 45 মিনিট। হ্যাঁ, 45 মিনিট করে সময় দেওয়া হয় পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখার জন্য। মাথা ভনভন করছে, কিছু বুঝতে পারছেন না কিভাবে বুকিং করবেন? আচ্ছা ঠিক আছে, এই ভিডিওটার শেষের দিকে আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে টোটাল ডিটেলসটা বুঝিয়ে দেবো। এখানে লাঞ্চ বা ডিনার কিভাবে করবেন তার ডিটেলসটাও আস্তে আস্তে বলছি, তার আগে শুনে নি এখানকার ইতিহাসটা। বিশ্ববাংলা গেটটির আয়তন প্রায় 220 মিটার এবং এটিতে প্রায় 70 টন স্টিল ব্যবহার করা হয়েছে। হিটকো দ্বারা নির্মিত কলকাতার একমাত্র হ্যাঙ্গিং রেস্টুরেন্টটির বাইরে এবং ভেতরের আর্কিটেকচার এক কথায় অসাধারণ। রেস্টুরেন্টের ভেতরের অংশ জুড়ে রয়েছে বিখ্যাত ব্যক্তিদের ছবি এবং তাদের বলা কিছু বিশেষ উক্তি। তার মধ্যে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্রের মতো মহান ব্যক্তিদের বিভিন্ন উক্তি। এর দেওয়ালে দেখতে পাওয়া যায় সত্যজিৎ রায়, উৎপল দত্ত, এস.ডি. বর্মন, আর.ডি. বর্মন, উত্তম কুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো আরো অনেক গুণীমানী ব্যক্তিদের ছবি। গুগল বলে এই বিশ্ববাংলা রেস্টুরেন্টটি নাকি যে কোনো অনুষ্ঠান বা উৎসবের জন্য ভাড়াও দেওয়া হয়। সেক্ষেত্রে মাথাপিছু 2000 টাকা করে ভাড়া ধার্য করা হয়। এবারে জানা যাক খুব সহজে এখানে আপনারা কি করে আসবেন। আপনারা শিয়ালদহ বা বিধাননগর স্টেশন থেকে প্রচুর বাস পাবেন যেগুলো ডাইরেক্ট বিশ্ববাংলা গেটের সামনেই দাঁড়ায়। ছাড়া আপনারা বারাসাত থেকে DN47 বাস পাবেন এবং পার্ক স্ট্রিট থেকেও ডাইরেক্ট বাস পাবেন এই বিশ্ববাংলা গেট অবধি আসার জন্য। শিয়ালদা থেকে মেট্রো করতে পারেন, সেখান থেকে আপনাদের করুণাময়ী নামতে হবে, ওখান থেকে আপনারা অটো বা বাসে করে নামতে পারেন বিশ্ববাংলা গেট। সোমবার পুরো দিনের জন্য এই বিশ্ববাংলা গেট রেস্টুরেন্টটি বন্ধ থাকে। এখানে আপনারা যদি লাঞ্চ বা ডিনার না করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে স্ন্যাক্সের ব্যবস্থাও আছে। এখানে আপনারা কফি, স্ন্যাক্স ইত্যাদি খেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমি একটা কথাই বলবো, এখানকার প্রত্যেকটা জিনিসের প্রাইস আমার কাছে অনেকটাই বেশি মনে হয়েছে। আর একটা ব্যাপার এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু মকটেলেরও ব্যবস্থা আছে। দামগুলো একবার শুনুন। এখানে ভেজ যে স্যান্ডউইচ সেটা 135 আর চিকেন স্যান্ডউইচ 155 165 অ্যারাউন্ড। আর একটা কফির দাম কত হতে পারে? 99। কোন দুধের কফি আমি জানি না, 99। এইবার আপনাদেরকে বলি, আপনাদের মধ্যে যারা ভাবছেন এখানে প্রিয়জনের সাথে এসে লাঞ্চ বা ডিনার করবেন তাহলে আপনাদেরকে কি করতে হবে। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে লাঞ্চ বা ডিনারের জন্য কিন্তু কোনো অনলাইন বুকিং এর ব্যবস্থা নেই, মানে আজকের ডেট পর্যন্ত নেই, পরবর্তীকালে হয়তো হতে পারে। এই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, নিচে যে টিকিট কাউন্টারটা আপনারা দেখলেন সেই টিকিট কাউন্টার থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে। এখানে লাঞ্চ করার টাইমিংটা হচ্ছে দুপুর 12টা থেকে 3:30 পর্যন্ত এবং ডিনার করার টাইমটা হচ্ছে সন্ধ্যে 7টা থেকে 10টা পর্যন্ত। এবার বলে রাখি, লাঞ্চ বা ডিনার করার জন্য কমপক্ষে মাথাপিছু 500 টাকা করে ধার্য করা হয়। আপনি 500 টাকার নিচে বিল করতে পারবেন না। এখানে লাঞ্চ বা ডিনার করার জন্য আমি যে সময়টা বললাম সেই সময়ের মধ্যে আপনাকে আসতে হবে, এসে টিকিট কাউন্টার থেকে একটা টোকেন নিতে হবে। টোকেন নিয়ে আপনাদের কাছে যদি বড় কোনো ব্যাগ থাকে সেটা ব্যাগেজ রুমে রেখে লিফটে করে উপরে চলে আসতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলে রাখি, উপরে কিন্তু কোনো রকম বেসিন বা ওয়াশরুম নেই। নিচে যেখানে আপনারা ব্যাগ জমা দিচ্ছেন সেখানে গেলে পাবেন। কি ভাবছেন আমি চলে যাচ্ছি, ভিডিওটা শেষ? না না, আপনাদেরকে তো দেখাবো স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে কিভাবে আপনারা বুক করবেন। চলুন দেখা যাক। বাংলা গেট ঘোরার জন্য প্রথমেই আপনাদেরকে বুক মাই শো থেকে টিকিট কাটতে হবে। তার জন্য বুক মাই শো অ্যাপটাকে ডাইরেক্ট সার্চ করুন বিশ্ববাংলা গেট। তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে কিন্তু লেখা রয়েছে যে 45 মিনিটের জন্যই আপনাদেরকে এন্ট্রি দেওয়া হবে এবং 3 বছরের ঊর্ধ্বে পুরো ভাড়া লাগবে। এরপরে হচ্ছে আপনাদের দিন ধার্য করতে হবে, আপনারা কোন দিনকে যেতে চান। আপনি যেদিনকে অ্যাপসটা খুলছেন সেদিন থেকে পরবর্তী 8 দিনের শিডিউল দেখিয়ে দেয়। ডেটটা সিলেক্ট করার পর আপনাদের কাছে দুটো টাইম অপশন থাকবে। দেখুন নিচে দুটো টাইম অপশন আছে, একটা 5টা একটা 6টা। আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনো একটা টাইম স্লট বুক করতে পারেন। তারপর এখানে পেয়ে যাবেন পেমেন্টের অপশন। প্রথমেই বলেছি যে পার হেড 100 টাকা করে। ধরুন আপনারা 5 জন যাচ্ছেন, তাহলে পড়বে 500 টাকা। সাব টোটাল 500 টাকা হলেও এখানে কিন্তু বুকিং ফি বলে একটা চার্জ নেওয়া হয়। যেমন ধরুন এখানে রয়েছে 41.30 টাকা। তারপর নিচে আপনি যে স্টেট থেকে বা যে রাজ্য থেকে বুকিং করছেন সেই রাজ্যটাকে সিলেক্ট করবেন। তারপর দিতে হবে আপনাকে আপনার ফোন নাম্বারটা। ফোন নাম্বার দেওয়ার পরেই আপনাদের কাছে এই ইন্টারফেসটা খুলবে যেখানে আপনাকে বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড দেওয়া হবে। এরপর আপনি যে কোনো ধরনের ইউপিআই এর সাহায্যে অথবা ডেবিট বা ক্রেডিট কার্ডের সাহায্যে পেমেন্ট করতে পারেন। তাহলে আজকের এই ভিডিওটা এত অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। নেক্সট আমি কোন জায়গায় যাব, কোন লোকেশনে যাব, যেখানে আপনারা নেক্সটে যেতে চান আমাকে জানাতে ভুলবেন না। সো এখানে ভিডিওটা আমি শেষ করছি। প্রায় 3 দিন লেগেছে আমাকে এই ভিডিওটা শেষ করতে। ভালো লেগে থাকলে আপনার প্রিয়জন বা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।